পর্যবেক্ষণ নীতিমালার মধ্য থেকে কয়েকটা বিষয়কে সামনে নিয়ে আসবো স্পেসিফিক্যালি। এইগুলো নিয়েই আমাদেরকে কাজ করতে হবে এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সবকিছু শুরুতেই আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই যে আপনারা যাবতীয় রিকোয়ারমেন্ট ফুলফিল করে নিবন্ধনের শর্ত পূরণ করে নিবন্ধন লাভ করেছেন। আমাদের এবারে নির্বাচন কমিশনের সাথে ৩০০-র অধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল এবং এই ৩০০-র অধিক প্রতিষ্ঠানের মধ্যে থেকে আপনারা ৮১টি প্রতিষ্ঠান চূড়ান্তভাবে নিবন্ধন লাভ করেছেন, অভিনন্দন। আমি একটু র্যান্ডম ভাবে বলবো যে অ্যাজ ইট কামস টু মাই মাইন্ড। প্রথমত হচ্ছে এবারে সম্ভবত পর্যবেক্ষক সংস্থার জন্য কিছু কাজ চ্যালেঞ্জিং, আবার কিছু কাজ সহজ। চ্যালেঞ্জের জায়গাগুলো হচ্ছে, আপনারা খেয়াল করে থাকবেন যে যারা নির্বাচন পর্যবেক্ষণের সাথে সম্পৃক্ত ছিল, আনফরচুনেটলি তাদের অনেককে গত ৩টা নির্বাচনের কারণে এবং তাদের সম্পৃক্ততার ধরনের কারণে আমরা নিবন্ধন দিতে পারি নাই। সো প্রথম জিনিসটাই হচ্ছে আমাদের ওই অতীতের যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে, এই ধরনের উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই না, কোনো অবস্থাতে নাই, পর্যবেক্ষকদের মাধ্যমে তো নয়ই। সুতরাং এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ যে নট টু রিপিট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। ২ নম্বর চ্যালেঞ্জ আমি যেটা দেখতে পাই, অভিজ্ঞতা। আমরা বয়স কমিয়েছি, ২১ বছর করিয়েছি পর্যবেক্ষকদের বয়স, কিন্তু এই বয়স কমানোর সাথে কিন্তু অভিজ্ঞতার ঘাটতিটা সরাসরি রিলেটেড। এই ঘাটতিটা কাটিয়ে ওঠার জন্য প্রশিক্ষণ, অবহিতকরণ, এগুলো আপনাদেরকে করতে হবে আপনাদের পর্যবেক্ষকদেরকে। এবং নীতিমালার মধ্যেও বলা আছে যে নির্বাচনী আইন, সংশ্লিষ্ট আইন এবং বিধিমালা সম্পর্কে যেন ক্লিয়ার ধারণা থাকে পর্যবেক্ষকদের। পর্যবেক্ষণের কাজটি ৩টি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। এক্সকিউজ মি। পর্যবেক্ষণের কাজটি অ্যাকচুয়ালি এখন থেকেই প্রস্তুতি কাজ শুরু, আজকে থেকে আপনাদের প্রস্তুতি কাজ শুরু। আমাদের একটা গাইডলাইন এখানে দেয়া আছে, এই পর্যবেক্ষণ গাইডলাইন, এখানে বিশেষ করে ডুজ অ্যান্ড ডোন্টস দেওয়া আছে, যে করণীয় অকরণীয়। কিন্তু পেশাদার পর্যবেক্ষক সংস্থাদের নিজস্ব কিন্তু একটা ডুজ অ্যান্ড ডোন্টস, আরো স্পেসিফিক অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড করা থাকে। আমি দেখেছি অনেকের আছে, খুব সুন্দর, ভেরি কম্প্রিহেন্সিভ। একজন ২১ বছর বয়সী, ২২ বছর বয়সী পর্যবেক্ষকের পক্ষে হয়তো বা ডুজ অ্যান্ড ডোন্টস এর সব মানে করা সম্ভব নয়। ওনারা করেছেন কি, এটা এইগুলোকে ভেঙে অ্যাক্টিভিটি করে দিয়েছেন, যে কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না, আরো ভেঙে দিয়েছেন। সুতরাং এখানে আর কোনো অ্যাম্বিগুইটি নাই। এই কাজটা আমার মনে হয় সবাইকে আপনাদের করতে হবে। সো এগুলো গেল চ্যালেঞ্জের জায়গা। এখন অ্যাডভান্টেজের জায়গা কোনটা? অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে, আপনারা নিশ্চিত থাকেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে, নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতা, এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। নির্বাচন কমিশন স্বচ্ছ থাকবে, নির্বাচন কমিশনের চেনে যারা কাজ করবে তারা স্বচ্ছ থাকবে। সুতরাং আপনাদের কাজ করার প্রথম ক্ষেত্রটাই থাকবে অত্যন্ত স্বচ্ছ। এটা আপনাদের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ। আর দ্বিতীয় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, আমরা বিশ্বাস করি যে এবারের নির্বাচন ইনশাল্লাহ অংশগ্রহণমূলক হবে, ভোটার টার্ন আউট অনেক হাই হবে। আর যেসব নির্বাচনে ভোটার টার্ন আউট অনেক হাই হয়, সেখানে অনেক কিছুই স্বাভাবিকভাবে উবে যায়। তো ইনশাল্লাহ সেগুলো আপনারা পাবেন। এমনি পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক আপনার প্রেক্ষাপট, এগুলো সম্বন্ধে আপনারা জানেন এবং সেসবের কারণে 2024 সালের অগাস্ট পরবর্তী সময়ের বাস্তবতায় যেসব চ্যালেঞ্জেস আছে সেগুলো সম্বন্ধে আপনারা অবহিত আছেন, সেগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না। আপনাদের নির্বাচন পর্যবেক্ষক সংস্থার কাজ কিন্তু অনেক ব্যাপক।
এবং উদ্দেশ্যগুলো আমাদের ধারা 3-এ দেয়া আছে, দয়া করে পড়ে দেখে নেবেন। নির্বাচন এই একটি সংস্থা যাদের কাজ হচ্ছে বর্তমান সময়ের জন্য কম, ভবিষ্যতের জন্য বেশি। নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদনের উপর ভিত্তি করে আগামী নির্বাচন আরো অর্থবহ, আরো ভালো হয়ে থাকে। এই জন্য নির্বাচন পর্যবেক্ষক সংস্থার ভূমিকাটা এন্ডিউরিং, দীর্ঘমেয়াদী, একদিনে শেষ হয়ে যায় না। আপনাদেরকে যে নিবন্ধটা দেওয়া হয়েছে এটা 5 বছরের জন্য প্রযোজ্য এবং এই নীতিমালাতেই বলা আছে এই 5 বছরের মধ্যে একটি জাতীয় নির্বাচন এবং 4টি স্থানীয় সরকার নির্বাচন এই নিবন্ধনের মাধ্যমে আপনারা কভার করতে পারবেন। আপনাদের প্রতিবেদনের ব্যাপারে বলি, আপনাদের 3 ধরনের প্রতিবেদন জমা দেওয়া লাগবে নির্বাচন কমিশনে। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরপর 7 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং 1 মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন। এটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক প্রতিবেদন। আর দ্বিবার্ষিক আপনাদের প্রতিষ্ঠান সংক্রান্ত যে প্রতিবেদন সেটা হচ্ছে দ্বিবার্ষিক প্রতিবেদন। এটা দেয়া আছে এই নীতিমালার ভিতরে, এটা একটু খেয়াল করবেন। আমি মনে করিয়ে দিচ্ছি পয়েন্টগুলো। শুধু প্রচলিত আইন মেনে চলার ব্যাপারে বলা আছে। প্রচলিত আইন যখন আমরা বলছি লজ অফ দ্য ল্যান্ড আইন, বিধি ইত্যাদি রিলেটেড টু ইলেকশন, এইগুলো যেন আমরা সবাই মেনে চলি। আপনাদের নিয়োগের ক্ষেত্রে আমি একটু দ্রুত যাচ্ছি, যেহেতু পয়েন্ট অনেকগুলো আছে, শেষ করে ফেলি, তাহলে আপনাদের কথা বলতে সহজ হবে, কথা কমে আসবে। আপনাদের নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনাদের অবজারভাররা যে এলাকার ভোটার সেই এলাকায় অবজারভেশনের কাজ করবেন না, এটা খেয়াল রাখতে হবে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় যে জিনিসটা বলেছেন এটা হচ্ছে একদম বেসিক, বেডরক, একদম মৌলিক ফাউন্ডেশন, যে কোনো অবস্থাতেই কোনো পার্টিজান বিহেভিয়ার, পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ করা যাবে না, যাবে না, যাবে না। এবং এই ধরনের অভিযোগ যদি আসে, আল্লাহ না করে, ব্যক্তি অবজারভারের চেয়ে ক্ষতিগ্রস্ত হবেন প্রতিষ্ঠান, বর্তমান নির্বাচনের জন্য, ভবিষ্যৎ নির্বাচনের জন্য। এটা সবাইকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে আমরা মানুষ, আমাদের একটা সমর্থন থাকতে পারে, কিন্তু নট ইন আওয়ার প্রফেশনাল ডিসপেন্সেশন। আমি যখন পেশাদার পর্যবেক্ষক হিসেবে কাজ করছি তখন আমাদের এটার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নাই। আপনাদেরকে আমরা বলি, আমরা অত্যন্ত সহজভাবে দেখার চেষ্টা করেছি। আমাদের কাছে মাঠ পর্যায়ে যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনে অনেক সংস্থা সম্বন্ধে বলা হয়েছে যে এই সংস্থায় অমুক রাজনৈতিক দলের সমর্থকদের আধিক্য আছে। আমরা এটাকে ওভারলুক করেছি। আমরা শুধু দেখেছি যে কোনো রাজনৈতিক দলের অফিস বেয়ারার আছেন কিনা কোনো প্রতিষ্ঠানে, যে অতীতে কোনো একটা পদ পদবি ধারণ করেছিলেন কোন একটা রাজনৈতিক দলের যে কোনো স্তরে, তাদেরকে আমরা নিবন্ধন দেই নাই। কিন্তু সমর্থক আছেন মর্মে আসছে, আমরা কিন্তু না করি নাই। এই জন্য যে সমর্থক তো গায়ে লেখা থাকে না, কিন্তু মানুষ জানে কিন্তু আপনার পরিচয়। সুতরাং আপনার জন্য চ্যালেঞ্জটা কিন্তু ডাবল। এই পারসেপশনের উপরে উঠে এসে কাজ করা, এটা কিন্তু ডাবল চ্যালেঞ্জ। আমি জানিয়ে দিলাম খোলামেলা, আমাদের there is no lack of transparency। আমি যা মাঠ থেকে এসছে তা আপনাদেরকে বলছি। আপনাদের অনেক আত্মীয় স্বজন, নিকট আত্মীয় হয়তোবা রাজনীতি করেন, এরকম আছেন, আমি জানি, আমরা দেখেছি, আমাদের প্রতিবেদনে এসছে, তাদেরকে আমরা দিয়েছি। কারণ পেশাদারিত্বের জায়গা থেকে আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা নিকট আত্মীয়। এই নীতিমালা অনুযায়ী আমরা তাদেরকে বাদ দিতে পারতাম, কারণ এখানে অপশনাল ছিল ব্যাপারটা, যে স্বার্থ সংশ্লিষ্ট কথা বলে একটা জিনিস বলা আছে, কিন্তু আমরা সেটা করি নাই। কারণ আমরা এমনিতেই ওই যে বললাম, একটা সংখ্যক পর্যবেক্ষককে আমরা নিতে পারছি না, আমরা আরো কমাতে চাই না, আমরা বাড়াতে চাই। প্রসঙ্গত বলে রাখি, আমাদের একটা পার্টিসিপেটরি ইলেকশনে অতীতের অভিজ্ঞতায় দেখেছি 1 লক্ষ থেকে 2 লক্ষাধিক পর্যবেক্ষক নিয়োগ হয়েছে। সর্বোচ্চ নিয়োগ হয়েছে 2 লক্ষ প্লাস পর্যবেক্ষক। সুতরাং আপনাদের ইনভলভমেন্টটা কোন লেভেলের হতে পারে এটা নিজেরাই উপলব্ধি করতে পারছেন। আমরা চাই না যে সংখ্যা আরো কমে আসুক। আমাদের শিডিউল ঘোষণার 10 দিনের মধ্যেই আপনাদের পর্যবেক্ষকের তালিকা কিন্তু সাবমিট করতে হবে।
শিডিউল ঘোষণার 10 দিনের মধ্যেই। সুতরাং আপনাদেরকে এখন থেকে কাজ শুরু করতে হবে। আপনারা জানেন আমরা শিডিউলের ব্যাপারে অলরেডি ঘোষণা দিয়ে বলে রেখেছি যে ডিসেম্বরের প্রথম অর্ধেই আমাদের শিডিউল ঘোষণা হবে। তার মানে আপনাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই, আপনাদের তালিকা প্রস্তুত হাতে থাকতে হবে। শিডিউল ঘোষণার পরপরই উইদিন 10 ডেজ এটা নির্বাচন কমিশনে সাবমিট করতে হবে। এলাকা ভিত্তিক, সেই এলাকাটাও কিভাবে হবে বলা আছে আমাদের নীতিমালায়, থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক অথবা আসন ভিত্তিক। ভ্রাম্যমাণ অবজারভারের ব্যাপারে বলা আছে যে আপনারা অনন্য 5 জন ভ্রাম্যমাণ অবজারভার নিয়োগ করতে পারবেন, অনন্য 5 জন একটা টিমে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে যে এইচএসসি পাস ন্যূনতম হতে হবে, সেটা তো আপনারা অনুসরণ করবেনই। আমার এখানে শুধু একটা জিনিস অ্যাপিল থাকবে, মানে মানসম্মত অবজারভার যদি না পাওয়া যায় তাহলে খালি থাক, মানহীন অবজারভারের দরকার নেই। তারা আপনাদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, আমাদের নির্বাচন ইয়েটাকেও ক্ষুণ্ণ করবে। অবজারভারদের ব্যাপারে একটা কমন কমপ্লেইন্স আমরা অতীতে পেয়েছি, আমি পেপার ঘেটে যেটা দেখেছি যে নিয়োগকারী সংস্থাগুলো তাদেরকে যথাযথ লজিস্টিক সাপোর্টটা দেয় না। সে অবজারভারের কাজ করার জন্য একটা তো বললাম যে তার প্রশিক্ষণ, জ্ঞান ইত্যাদি এই দিকটা, টাইমলি নিয়োগ এটা একটা, আর একটা হচ্ছে লজিস্টিক সাপোর্ট। তার এই কাজটা পারফর্ম করার জন্য যেটুকু সাপোর্ট দরকার সেই সাপোর্টটা যেন তারা পায়, তা না হলে পারবে না। আচ্ছা, আমরা দেশি সংস্থার মাধ্যমে কোনো বিদেশিকে নিয়োগ দিব না। বিদেশি অবজারভারদের নিয়োগ কিন্তু আলাদা, ওটার নীতিমালা আলাদা। বাংলাদেশে কোনো মিশনে কর্মরত আছেন এরকম বিদেশি দেশি সংস্থার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ হতে চান, নো, এটা হবে না। বিদেশি সংস্থার নিয়োগ এবং তার নীতিমালা সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, আমাদের আরপিওর ধারা 12তে বলা আছে যে কারা কারা নির্বাচনের জন্য অযোগ্য। যারা নির্বাচনের জন্য অযোগ্য তারা অবজারভার হওয়ার জন্য অযোগ্য, এটা আমাদের নীতিমালায় বলা আছে। এটা নিশ্চিত করতে হবে। আরপিওর 12 ধারাটা আপনারা পড়ে দেখে নেবেন। সংস্থার সাথে সম্পৃক্ত নয় এমন কেউ ফ্রিল্যান্স কোনো অবজারভার হবে না। ফ্রিল্যান্স সাংবাদিক হতে পারে, ফ্রিল্যান্স অবজারভার হবে না। অর্থাৎ একজন অবজারভারকে অবশ্যই আমাদের নিবন্ধিত কোনো না কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেই পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে হবে, ব্যক্তিগত উদ্যোগে কেউ হবে না। অবজারভেশনের ডিউরেশনটা হচ্ছে মোট 3 দিন, নির্বাচনের আগে 1 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন, এই 3 দিন। কিন্তু আপনাদের কার্যক্রম কিন্তু দীর্ঘ। যদি কোনো এলাকায় একাধিক পর্যবেক্ষক সংস্থা পর্যবেক্ষণের জন্য আবেদন করেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে, তথা রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে যে ওখানে ডিভিশনটা কি হবে, কে কোন এলাকা দেখবে। কেন্দ্রে এবং কক্ষের কার্যক্রম নিয়ে আপনাদেরকে একটু বলি। কেন্দ্রে উপস্থিতি, ভোটার এলাকায় উপস্থিতি, এটা আনলিমিটেড টাইমের জন্য ঠিক আছে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবে। কিন্তু ভোট কক্ষের মধ্যে লিমিটেড প্রবেশ, এটা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে করতে হবে, কারণ ভোট কক্ষের ব্যবস্থাপনাটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। এই সেম অ্যাপ্লাইজ টু আওয়ার সাংবাদিক ভাই বোনেরা। আর কোনো অবস্থাতেই ভোট কক্ষের ভিতরে আবার যে গোপন কক্ষ আছে যেখানে আমরা মানে সিলটা দেওয়া হয়, এখানে কখনোই পর্যবেক্ষকরা ঢুকবেন না। ভোট কক্ষের মধ্যে যখন ঢুকছেন তখন ভোট কক্ষে ঢোকার জন্য যে প্রোটোকলটা আছে, যে কোনো ডিভাইস নিয়ে ঢোকা যাবে না ইত্যাদি, সেটা কিন্তু অনুসরণ করতে হবে। ওকে, ভোট গণনার সময় উপস্থিতি, জি হ্যাঁ, ভোট গণনার সময় একজন পর্যবেক্ষক থাকতে পারবেন, তবে শর্ত হচ্ছে তিনি গণনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ওখানে। মাঝপথে যদি বেরিয়ে যান তাহলে তিনি আর ঢুকতে পারবেন না। আমাদের নতুন করে আপনারা জানেন যে এবার পোস্টাল ব্যালট, উল্লেখযোগ্য সংখ্যক হারে পোস্টাল ব্যালট এবার সংগৃহীত হবে। সেটার জন্য একটা
ডিফ্যাক্টো কেন্দ্র থাকবে রিটার্নিং অফিসারের অফিসে, যেখানে পোস্টাল ব্যালট গুলো গণনা হবে, সেখানেও আমাদের পর্যবেক্ষক একজন হাজির থাকতে পারবেন। আইন বিধিমালা জানার ব্যাপারে আমি বলেছি, এটা অতীব জরুরি, সবাইকে যেন আপনারা অবহিত করেন। পরিচয়পত্র এই 3 দিনের জন্য আমরা ন্যূনতম 3 দিন আগে আমরা পরিচয়পত্রটা ইস্যু করে দেবো নির্বাচন কমিশন থেকে। আর এইবারের পরিচয়পত্রে আমরা চেষ্টা করছি QR কোড অ্যাড করে দেওয়ার। আমাদের সচিবালয় এগুলো অর্গানাইজ করছে, বলার জন্য আমি বলে দিচ্ছি, যাতে করে ভুয়া কোনো তথাকথিত পর্যবেক্ষক কোথাও যেন ঢুকতে না পারে। গাড়ি ঘোড়ার ব্যবহারের ব্যাপারে যে নীতিমালা আছে সেটা অনুসরণ করতে হবে। ওকে, ক্যান্ডিডেটদের কাছে কিন্তু আপনাদের তালিকা ক্যান্ডিডেটরা যদি জানতে চান তাহলে দেয়া যাবে। আমাদের প্রিজাইডিং অফিসাররা, সহকারী প্রিজাইডিং অফিসার, যে ওখানে কারা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন, যদি কোনো ক্যান্ডিডেট বা তার নির্বাচনী এজেন্ট জানতে চায়, এটা দেয়া যাবে। পর্যবেক্ষক যারা নিবন্ধিত হয়েছে, নিবন্ধন কি কি কারণে চলে যাবে আমি সেগুলো এখানে উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। এবং পর্যবেক্ষকদের সম্বন্ধে যদি কোনো অভিযোগ উপস্থাপিত হয় তাহলে সেটা কিভাবে হ্যান্ডেল হবে এটাও কাইন্ডলি পড়ে নেবেন। আইডি কার্ড সর্বাবস্থায় ঝুলানো থাকবে যাতে পর্যবেক্ষকদেরকে চেনা যায়। আর এই আমাদের নীতিমালার শেষে যে ফর্মগুলো দেওয়া আছে, ইলেকশন অবজারভার ফর্ম, বিশেষ করে আপনারা তো ফর্ম 1 এর কাজ তো শেষ হয়ে গেছে, ফর্ম 2, 3 এবং 4। ফর্ম 3টা হচ্ছে অঙ্গীকারনামা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফর্ম 4 এর ব্যাপারে আমি শুধু একটা কথা বলে শেষ করি। ফর্ম 4টা একটা রাফ একটা মডেল দেওয়া আছে প্রতিবেদনের, কিন্তু আপনারা যদি এই প্রতিবেদনে অতিরিক্ত কাগজপত্র ইত্যাদি বা আপনাদের কোনো একটা ডকুমেন্ট অ্যাড করতে চান, কোনো নিউ মডেলের কোনো কিছু অ্যাড করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম টু অ্যাড। আমি এখানে শেষ করছি। আমি কথাগুলো বললাম যাতে করে আপনাদের কথা বলার সময় কম লাগে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।